সৃষ্টিসুখের অডিও পডকাস্ট পড়াশোনায় আপনাকে স্বাগত। আজকে সৃষ্টিসুখ প্রকাশিত তরুণ কুমার ঘটক সম্পাদিত স্পেনের গল্পগুচ্ছ থেকে একটি গল্প পাঠ করব। গল্পের নাম হা ঘরে, লেখিকা আনা মারিয়া মাতুতে, মূল গল্প লা চুসমা। স্পেনের লেখিকাদের অন্যতম আনা মাতুতে, জন্ম 1926। উপন্যাসে, গল্পে ও শিশু সাহিত্যে এক নিজস্ব শৈলী স্রষ্টা। ছোট গল্পেই তাঁর অবদান সর্বাধিক। পরিবারের গল্পই মাতুতের প্রধান থিম। সন্তান ও পিতামাতার সম্পর্ক এবং শিশুদের চোখে বড়দের আচার আচরণ তাঁর লেখায় এক অন্যতম বিষয়। এই গল্পে লা চুসমা দুটি শিশুর নিঃসঙ্গতা ও তাদের চোখে নিষ্ঠুর আচরণের এক কাহিনী চিত্রিত হয়েছে। ওরা সব অন্য কোথাও থেকে দলে দলে গ্রামে এসেছিল। গায়ের লোকেদের বলতো হা ঘরে। এই কিছুদিন আগে ওরা গ্রান্দে লাগুনা নামক জলাধার বরাবর খনির কাজে লেগে যায়, আর তারপর থেকেই ক্রমে গায়ের অন্দরমহলে বসতির বন্দোবস্ত করে ফেলে। উড়ে এসে জুড়ে বসা আর কি। এদের সন্তান সন্ততির সংখ্যা বেশি। পুরনো পাড়ায় পরস্পর সংলগ্ন গোলাবাড়ি ধরনের বাসস্থান বানায়, দল বেঁধে থাকে। ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি করে থাকতে এরা অভ্যস্ত। কথায় কথায় চেঁচামিচি, অযথা হইচই করা এদের স্বভাব। ঝামেলাবাজ বলে গাঁয়ে এদের কুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আসলে তা নয়। এরা শান্তিপ্রিয় মানুষ, অন্যের ব্যাপারে নিস্পৃহ, উদাসীন। তা বলে বেতন পাবার দিন কিন্তু তা নয়। ওই দিনটা একদম অন্য চেহারা। গোয়াইও, পিন্তো অথবা মারিয়া আন্তোনিও লুকের পানশালাগুলোতে এদের ভিড় সেদিন। মদের নেশায় বেহুশ হতে চায় ওরা ওই একটা দিন। সেই দিনই নিজেরা হাতাহাতি, এমনকি ছুরি মারামারিও করে। মদের ঘোরে বাঁধ ভাঙা আবেগ আর উত্তেজনা অনর্থ ঘটায়। সারাদিন ওদের কাটে খাদে বা ধারে কাছে, কখনো শৌচাগারে। বৌঝিরা রোদ বৃষ্টি যাই হোক সব সময় হৈ হৈ করে বেড়ায়। ছোট বড় সব বাচ্চারাই মায়েদের সঙ্গে থাকে। মায়েদের পিছু পিছু ঘুরে। দোকানদারদের সঙ্গে বচসা তর্কাতর্কি লেগেই থাকে। তেল, রুটি, আলু, নুন সব ওরা ধারে নেবে, দোকানদারেরা দেবে না। এই নিয়ে কথা কাটাকাটি, ঝগড়াঝাঁটি তো লেগেই আছে। দল বেঁধে ওরা নদী বা পুকুরে স্নান করবে। শরীর মন ঠান্ডা করার ব্যাপারে ওরা সজাগ। কিন্তু দুঃখজনক কিছু ঘটলেই গলা ফাটিয়ে কাঁদবে। দুঃখ ওদের লেগেই আছে। কান্না তাই ওদের নিত্যসঙ্গী। এই হা ঘরেদের এক পরিবার গাইয়েগো। অন্যদের মতো হলেও এদের সঙ্গে একটা তফাৎ থেকে যায়। এ বাড়ির কর্তা মদ্যপান করে না। এর 9 সন্তান। এদের বয়স 2 থেকে 16 বছর। বড় দুটোর নাম ফেলিক্স ও মিগেল। ওরা খনিতে কাজ করে। কিছুদিনের মধ্যে আর এক ছেলে ফাবিয়ানও কাজে লেগে গেল। এই ফাবিয়ান আমার বয়সী। ঠিক জানি না ফাবিয়ান কেমন করে আমার প্রাণের বন্ধু হয়ে গেল। অবশ্য কয়েকটা বিষয়ে আমাদের দুজনের খুব মিল। আমাদের দুজনের শখ রোদ বৃষ্টি উপেক্ষা করেই টই করা, রাস্তার খেঁকি কুত্তাগুলোর ওপর দরদ, আর নদী থেকে প্রাচীন মুদ্রার মতো চমকপ্রদ সুন্দর সুন্দর ছোট নুড়ি সংগ্রহ করা। দুজনের শখ এক, তাই এত মনের মিল, বন্ধুত্ব। ব্যাপার হচ্ছে, রোজ সূর্য ডোবা পর্যন্ত কবরস্থানের কোনো বাঁধানো চত্বরে ফ্যাবিয়ানের সঙ্গে আমার দেখা হতোই। এ একেবারে আমাদের বাঁধা ধরা ব্যবস্থা। ঘণ্টার পর ঘণ্টা চলত আড্ডা, কথা আর কথা। ফাবিয়ানের গায়ের রং চাপা, গালের হাড় চওড়া, মৃদুভাষী, শান্ত। ওকে দেখে মনে হয় কেমন যেন দুঃখী মতো। কথা বলতে বলতে প্রায়ই কাশে। এসব তো একটা ছেলের হতেই পারে। আমার কখনো মনে হয় না ফাবিয়ানের মধ্যে বেখাপ্পা কিছু আছে। অসহ্য মনে হয় না ওকে কখনোই। কিন্তু হঠাৎ একদিন দাদুর বাড়ির ঝিয়ের কণ্ঠস্বর আমাকে চমকে দিল। ওর সঙ্গে অন্তরঙ্গ কথা বলছি, এমন সময় খেঁকি উঠল, খুব সাবধান, চরিত্রের ঝরঝরে হয়ে না যায়। দাদু জানলে কেলো হবে, এই বলে দিচ্ছি। যা চলে বুঝলাম ওর সঙ্গ নিষিদ্ধ, অন্তত দাদুর চোখে। তাহলে ব্যাপারটা গোপন রাখাই বাঞ্ছনীয়। দাদু জানতে পারলে সমূহ সর্বনাশ।
এবারই সবাই গায়ে থাকবে শুনে আমার ভালো লাগলো। দুটো কারণে আমি খুশি। প্রথমত, কলেজে লেখাপড়া করা আমাদের ধাতে সয় না। দ্বিতীয়ত, গাঁয়ের মাটিকে আমি মায়ের মতো ভালোবাসি। এই গাঁয়ের প্রতিটি ধূলিকণার কত রহস্য, গাঁয়ের পথঘাট, মাঠ, নদী, পুকুর সব কিছুই আমাকে ভীষণ টানে, বড় আপনার মনে হয়। ফাবিয়ানের সঙ্গে আমার নিষিদ্ধ বন্ধুত্বে ফাটল ধরেনি, তবে আগের মতো দীর্ঘ সময় ওর সান্নিধ্য পাই না। কেবল দিবানিদ্রার ফাঁকটুকুতে দেখা হয়। সবাই যখন ঘুমোচ্ছে আমরা দুজন দুটো কথা বলে হাঁপ ছাড়ি, বাকি সময় আমরা পরস্পরকে এড়িয়ে চলি। এ গাঁয়ের মানুষের প্রিয় বলতে নদীর মাছ, মিষ্টি জলের পোনা বা কাতলা জাতীয় মাছ ছাড়া অন্য কিছু তেমন একটা সহজে মেলে না। কিন্তু এবার অবাক কাণ্ড, বড়দিনের আগের দিন একদল নতুন লোক ঘোড়ায় চেপে এলো। রাস্তায় রাস্তায় ঝুড়ি ভর্তি জিনিস ফিরি করে বেড়াচ্ছে এরা। সবচেয়ে বড় উৎসব বলেই ওরা সওদা নিয়ে এসেছে। প্রথমে বোঝে ঝিয়েরা, ঝুড়ি চুবড়ি নিয়ে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে ঝিয়ের দল। বড়দিন বলে কথা, নতুন কোনো জিনিস না হলে চলে? নবাগত অশ্বারোহী বিক্রেতাদের দেখে ওদের হাসি আর ধরে না। প্রথমে কেউ বুঝতে পারে না ওদের ঝুড়িতে কি আছে। যেই দেখল সবাই একেবারে হই হই করে উঠল। টাটকা মাছ, কি আশ্চর্য! তাও নদী খাল বিলের নয়, সমুদ্রের মাছ। লালচে গায়ের রং, বরফ গলা সূর্যের আলোয় মাছগুলো একেবারে চকচক করছে। উৎসবের সময় সবাইকে চমকে দেবার জিনিস বটে। মাছ কেনার দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমি ঝিয়েদের সঙ্গে ছুটে যাই। বাইরের পুরুষদের সঙ্গে ওদের দরদাম করা, হাসি মশকরা, খিস্তি খেউড় বেশ লাগে আমার। আর ওদের কথা বলার ঢংটাই বা কি মজাদার! সবচেয়ে আশ্চর্য, সমুদ্র থেকে বহু দূরের এই গ্রামে কি করে এরম মাছ আসে। তাই এবার লোকে পাগলের মতো সমুদ্রের মাছ কেনে। এই মাছ পেলে আর কিচ্ছু লাগে না। উৎসব জমে যায়, পবিত্র বড়দিনের উৎসব। এক মাছওয়ালা গলা তুলে চেঁচায়, দুনিয়ার সেরা মাছ, এ আমরা ছাড়া কেউ বেচে না। এক পিসকে কিনেছে জানো, ওই খনিওয়ালাদের একজন। ঝিয়েরা অবাক হয়, বলে, কে সেই ভাগ্যবান? মাছওয়ালা বুঝিয়ে বলে, গাইয়ে গো বলে কারা আছে না, ওই ওদের ঘরের কর্তা। আজ রাতে ওদের হবে খানা পিনা, মহাভোজ। দেখো, এ মাছের লেজা মুড়ো মন ভোলাবে ছেলে বুড়োর। লেজের টেস্ট কি, মাইরি বলছি, ঝোল অম্বল ভাজা কারি যা খাবে দিল ভরে যাবে। এমিলিয়ানা বলে ঝিটা ঝাঁঝিয়ে ওঠে। গাইয়ে গোড়া কিনেছে? ছ্যা, হা ঘরে হাড়হা ভাতে খাবার জোটে না দুবেলা। সঙ্গে সঙ্গে আমার ফাবিয়ানের কথা মনে পড়ে। আমার কখনো মনে হয়নি ওরা হা ঘরে, হ্যাংলা বা কাঙাল। বন্ধু ফাবিয়ানকে খাবার অভাবের কথা বলতে শুনিনি কখনো। বড়দিনের আগের রাতে দাদুর বাড়িতে বেশ একটা উৎসব উৎসব ভাব। ডাক্তারবাবুকে নেমন্তন্ন করা হয়েছে, কারণ এ গাঁয়ে ওর কেউ নেই, একা থাকেন। আর নিমন্ত্রিতদের মধ্যে আছেন সস্ত্রীক মাস্টারমশাই। ওর ছেলে মেয়েদেরও খেতে বলা হয়েছে। কমপক্ষে 15 জন মহিলা রান্নাঘরে জড়ো হয়েছেন। সবাই সবার চেনা, জটলা হচ্ছে আসর জমজমাট। সবার আগে এলেন ডাক্তার। আমি ওকে খুব ভালো চিনতাম না। ঝিয়েদের মুখে শুনেছি উনি প্রায় সব সময় মাতাল হয়ে থাকতে ভালোবাসেন। মোটাসোটা লম্বা চেহারা, লাল চুল, ফোকলা দাঁত, সুগন্ধি ব্যবহার করেন, কিন্তু ছেঁড়া ময়লা পোশাক পরেন। আজ ওর পোশাকে কর্পূরের গন্ধ, মনে হচ্ছে বাক্স থেকে বার করা পোশাক পরে এসেছেন। ওর হাত দুটো বড় ও বলিষ্ঠ, কর্কশ কণ্ঠস্বর। ঝিয়েরা বলে অতিমাত্রায় হুইস্কি পান করার ফল। বসেই গ্রামের মানুষদের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলেন এবং করে চললেন অনেকক্ষণ। দাদু অন্যমনস্কভাবে শুনছেন। অতি বিনয়ী এবং ভীতু মাস্টারমশাই ওর কথার উপর কথা বলবার মতো সাহস সঞ্চয় করতে পারলেন না। খাবার টেবিলে বসার আগেই কারা ডাক্তারবাবুকে ডাকল। একজন ঝি হাসি চেপে খবরটা দিয়ে চলে গেল। বাবু, জানেন তো কি হয়েছে? গাইয়ে গোদের একজন সমুদ্রের মাছ কিনেছিল রাতের ভোজ খুব জমবে বলে। সেই বাড়ির কর্তার হঠাৎ যেন কি হয়েছে, তার দম বন্ধ হবার জোগাড়। মাছের কাঁটা বিঁধেছে গলায়, বড় কষ্ট পাচ্ছে মানুষটা। একবার যদি ডাক্তার দয়া করেন। ডাক্তারের নাম ডন আমাদর, শ্রদ্ধেয় প্রেমিক প্রবর মহাশয়। অত্যন্ত অনিচ্ছায় উঠে দাঁড়ালেন।
প্রচণ্ড খিদে তার পেটে আগুন জ্বলছে। ডাক শুনে বিরক্ত হয়েছেন। হাতাহীন কোটটা খুলে রেখে বেরিয়ে গেলেন। সদর দরজা পর্যন্ত আমি তার সঙ্গে সঙ্গে গেলাম। দেখি শোবার ঘরে ফাবিয়ান কাঁদছে। তার কান্নায় বুক ফুলে উঠছে। ওর কাছে যেতেই আমাকে বলল, বাবার শ্বাসকষ্ট হচ্ছে। ওর কথা শোনা মাত্র আমার বুক ভারী হলো। ওরা সবাই লণ্ঠন হাতে বরফের রাতে অদৃশ্য হয়ে গেল। আমি খাবার ঘরে এসে বসলাম। মনটা খচখচ করতে লাগলো। বোধহয় বেদনা। অনেকটা সময় চলে গেল। ডাক্তারবাবু দেখা নেই। দাদুর আর ধৈর্য নেই। শেষে বড্ড দেরি হয়ে যাচ্ছে দেখে আমরা খেতে বসলাম। জানি না কেন খেতে বসেও মন অস্থির লাগছে। সবার মধ্যেই একটা বিষণ্ণতা, থমথমে পরিবেশ। দাদু আর মাস্টারমশাই খুব একটা বাক্যবাগীশ নয়, আর এই সময় তাদের পাতে যখন মিষ্টি পরিবেশন করা হচ্ছে, ডাক্তারবাবু ফিরলেন। খুশিতে ডগমগ ভাব, চোখে মুখে তৃপ্তি, কথাবার্তায় আনন্দ ঠিকরে বেরোচ্ছে। একটু বেশি রকমের উন্মাদনা। দেখে শুনে মনে হচ্ছে একটু বেশি মদ্যপান করে এলেন। ওই সময় এত খুশি বড় বেমানান ঠেকছে। না চাওয়া হাওয়া যেমন অস্বস্তিকর, ওর এই হঠাৎ খুশিও তেমনি। বসলেন, চেটে পুটে সব খাওয়া সারলেন। ঠেসে খাওয়া যাকে বলে। ওর হাবভাব দেখে আমার শিরায় শিরায় একটা বিশ্রী অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। এই অনুভূতি আগে কখনো হয়নি আমার। দাদুও গম্ভীর, নীরব। মাস্টারমশায়ের স্ত্রী লজ্জায় জড়সড় হয়ে ওর হাতের নখের ডগা লক্ষ্য করছিলেন। বারে বারে সব রকমের মদ ঢালছেন আর গিলছেন। আমরা সবাই জানতাম উনি অশালীন প্রকৃতির মানুষ, তবে এই মুহূর্তের আগে পর্যন্ত অভব্যতা ঢেকে রাখার চেষ্টা করতেন। খাওয়ার সময় হাঁ মুখটা দেখে মনে হচ্ছে সারা জগৎ সংসার ঠেলে মুখে পুরছেন। এক একটা গ্রাস এত বড়। ধীরে ধীরে তার উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে মুখ খুললেন সমস্ত ব্যাপারটা খোলসা করার জন্য। তিনি বলতে লাগলেন, খেলা জমেছে এবার, নচ্ছার গাইয়ে গোড়া। সব কটা জড়ো হয়েছে এক জায়গায়, পুরো ফ্যামিলি। সাপ সাপ লেগেছে, লাগবে না? নরকের কীট সব মরুক, মরুক হারামিরা, সব কটা মরুক। যত জন্মায় তত মরে। দাঁত হাজা জরাজীর্ণ অবস্থা। বেটা বেটা পালাবি কোথায়? ব্যাপারটা কি জানো? মজার কাণ্ড। গাইয়ে গো কর্তার হাঁ মুখ বন্ধ হচ্ছে না। মুখ ফ্যাকাশে মেরে গেছে। মুখের ভেতর মাছের বড় কাঁটা বেঁধা দেখেই নিজের মনে ভাবলাম, এই হচ্ছে আসল সুযোগ। তারপর ওই অবস্থায় বেটা ছেলেদের বললাম, তোমাদের মনে আছে আমি তোমাদের কাছে 250 পেসে তো পাই? মাল ছাড়ো, মাল ছাড়ো, তবে কাঁটা তুলবো, নইলে মরো। আরো কিছু বললেন ডাক্তারবাবু। আমি আর শুনতে পারিনি। আমার গলা বেয়ে কি একটা উপরে উঠে আসছে। দাদুর অনুমতি নিয়ে পালিয়ে এলাম। রান্নাঘরে ডাক্তারবাবু সম্পর্কে কথা হচ্ছে। এমিলিয়ানা বলছে, আহা, বেচারা গরিব গুরব লোক সব। এই বরফের মধ্যে অন্ধকারে ছেলেগুলো পয়সার জন্য দৌড়ে দৌড়ে ঘুরছে। রাঁধুনি তেওদোসিয়া বরফ মেখে এইমাত্র এসেছে। তার ভাইয়েরা ওই কথাই বলছে। শুয়ার, গরিব লোকটার এই দশা করলি? বেচারা মুখটা বন্ধ করতে পারছে না। কি দিনকাল পড়ল। তেওদোসিয়া ছোট ভাই বলল, কেউ কেউ এসেছে, অন্যদের ডাকতে বেরিয়েছে। তিক্ত অথচ নতুন একটা অনুভূতি নিয়ে বেরিয়ে গেলাম। তখনও প্রেমিক প্রবর মহাশয় তার গল্পটা বলে চলেছেন। শুনছে কেউ না কেউ। ডাক্তারবাবুর বেরোতে বেশ রাত হয়ে গেল। যথেচ্ছ মদ গিলে নদীর সেতু পার হওয়ার জন্য টলতে টলতে হাঁটছেন। নদীটা ফুঁসছে। টলমল অবস্থায় পড়লেন গভীর জলে। সেই মুহূর্তে কেউ তার বিলাপ শুনতে পায়নি, কেউ কিছু জানতে পারেনি। পরের দিন ভোরবেলা ডুবে যাওয়া লোকটাকে দেখা গেল। ঝড়ে পড়া গাছ যেন, পাথরে আটকানো। আগারা নদীর কালচে রঙের দুরন্ত জলের তোড়ে দেহটা উল্টে পাল্টে যাচ্ছে। এতক্ষণ আপনারা শুনলেন
সৃষ্টিসুখ প্রকাশিত তরুণ কুমার ঘটক সম্পাদিত স্পেনের গল্পগুচ্ছ থেকে একটি স্প্যানিশ গল্প। গল্পের নাম হা ঘরে। লেখিকার নাম আনা মারিয়া মাতুতে। এই বইটি পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখের ওয়েবসাইট www.সৃষ্টিসুখ.com এ, সেই সঙ্গে সৃষ্টিসুখের দপ্তরে, কলেজ স্ট্রিটে ও বাংলাদেশেও। প্রাপ্তিস্থানের বিবরণী ডেসক্রিপশনে রইল। ফিরছি আরেকদিন নতুন কোনো লেখা নিয়ে। পড়াশোনা চলতে থাকুক।